নমস্কার সবাইকে, আমি পৌশালী। পৌ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন। এতদিন ভিডিও না দেওয়ার জন্য ভিডিও শুরুতেই কিন্তু সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কথা দিয়েছিলাম দুদিন ছাড়া ছাড়া ভিডিও দেবো, কিন্তু শেষ অবধি তাও করে উঠতে পারলাম না। তার পেছনে অনেক কিছু কারণ রয়েছে, সেই কারণগুলো পরের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি। আজকের এই দিনটা হলো আমার ভেলোর যাওয়ার দুদিন আগের একটা দিন। তো এখন বাজে প্রায় 5:30 মতো ভোরবেলা, আর হাজব্যান্ডের রয়েছে মর্নিং ডিউটি। সকালে ও একটুখানি আগে উঠে পড়েছিল, আমি প্রায় 10 মিনিট পরে উঠেছি। আর উঠেই দেখছি হাজব্যান্ড কিন্তু অলরেডি রুমটা ঝাড়ু দিয়ে দিয়েছে, আর আমি সাথে সাথে মুছেও ফেললাম। ও যেদিনে করে বাড়িতে থাকে না, সকালবেলাটা চেষ্টা করি সকাল সকাল বাড়ির বাসি কাজকর্মগুলো সেরে নেওয়ার জন্য আর ঠাকুরকে পুজোটা দেওয়ার জন্য। বাসি কাজকর্ম সেরে ঠাকুরকে পুজো দিয়ে দিলে কিন্তু অনেকটা নিশ্চিন্ত থাকা যায়। আর বলতে বলতে কিন্তু মেয়েও উঠে পড়েছে ঘুম থেকে। আর কালকে রাত্রেবেলাতেই রুটি বানিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম আজকে সকালবেলা এরকম একটা রোল বানিয়ে দেবো। এই ধরনের রোলগুলো কিন্তু ভীষণই হেলদি, আর খেলে কিন্তু অনেকক্ষণ পেট ভর্তি থাকে। তো কড়াইতে সাদা তেল নিয়ে ওর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলু আর একটুখানি ক্যাপসিকাম আর গাজর কুচি দিয়ে দিয়েছিলাম, একটু গোলমরিচ, লবণ আর পিৎজা পাস্তা সস দিয়ে বেশ ভালো করে মাখো মাখো করে নিয়েছি। তারপরে রুটির মধ্যে মেয়োনিজ দিয়ে তারপরে ওই পুরটা দিয়ে রুটিটাকে রোলের মতো মুড়ে নিয়েছি, আর হয়ে গেছে আমার হেলদি রোল। আর সমস্ত কাজকর্ম কমপ্লিট করে হাজব্যান্ডকে রেডি করে অফিস পাঠিয়ে দিলাম। এখন প্রায় 9টা মতো বাজে, মেয়েকে নিয়ে আবারও একবার ঘুম থেকে উঠলাম। যদিও এই টাইমটা আমার খুব একটা ভালো ঘুম হয় না, তাও মেয়ে যেহেতু ঘুমোয় ওর পাশে এই সময়টা থাকতে হয়। আর এই যে এখন ওকে একটুখানি ব্রাশ দিয়েছি, ও একা একা ব্রাশ করছে। এই সময়টা না আমি নিজের হাতে করে কাজ শেখানোর অনেক চেষ্টা করছি, যদিও অনেক দিন আগে থেকে ওকে আমি নিজের হাতে অল্প অল্প করে কাজ শেখানোর চেষ্টা করি। আর মাঝে মধ্যে বাচ্চাদের মধ্যে কি হয়, কিছু কিছু সময় দেখা যায় এক একটা কাজ খুব ভালোভাবে করছে, আবার 1-2 মাস পরে সেই কাজটা একদমই করতে চায় না। তো এখন যেরকম ব্রাশটা একদমই করতে চায় না, কিছুদিন আগে কিন্তু খুব ভালো ব্রাশ করতে চাইতো। তো যাই হোক, ওকে ব্রাশটা করিয়ে নিয়ে পাশে নিয়ে এখন আমি একটা নতুন ধরনের ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। মা মেয়েতে যেহেতু একা রয়েছি, তাই ভাবলাম নতুন কিছু ট্রাই করা যাক। আর আমি মেয়েকে কিন্তু প্রত্যেক দিনই চেষ্টা করি নতুন নতুন কিছু খাওয়ানোর জন্য। তো আজকে এই সুজির রেসিপিটা নতুন বানাচ্ছি। তো প্রথমে কিন্তু কড়াইতে একটুখানি জল নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে একটু তেল আর লবণ দিয়ে দিয়েছিলাম। আর এই যে সুজি দিয়ে বেশ ভালো করে মাখো মাখো করে নিলাম। তারপরে সুজিটাকে আটার মতো একটুখানি মেখে নিয়েছিলাম গরম থাকা অবস্থাতেই। তারপরে এরকম গোল গোল করে বল করে নিয়েছি। আর এদিকে একটা গভীর পাত্রের মধ্যে অল্প একটুখানি জল নিয়ে উপরে একটা ছাঁকনি রেখে দিয়েছিলাম। আর এই যে স্টিমটা হয়েছে এর মধ্যে এটাকে আমি কুক করে নেব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। আর সেই সময়টা কিন্তু আমি নষ্ট না করে চলে এসেছি বেডরুমটাকে ক্লিন করে নেওয়ার জন্য। আমি প্রত্যেক দিনই চেষ্টা করি আমার মেয়ের বালিশগুলোকে একটুখানি রোদে দেওয়ার জন্য। ছোট বেবিদের কিন্তু দেখা যায় বড়দের তুলনায় অনেক বেশি ঘাম দেয়। আমার মেয়ের গায়ের কাছে ফ্যান চললেও কিন্তু সকালবেলা দেখি ওর বালিশটা ভিজে গিয়েছে। আর ওদিকে বেডরুমটা ক্লিন করে এখন চলে এসেছি বোতলগুলোকে ধুয়ে নেওয়ার জন্য। কাল সন্ধ্যে থেকে জল খেয়ে খেয়ে মাথার কাছে জমিয়ে রাখছিলাম। তো এখন ভাবলাম সকালবেলা কাজটা সেরে রেখে দিই, তা না হলে কিন্তু অনেকগুলো বোতল জমে যাবে, তখন আর করতে ইচ্ছে করবে না। আর এই যে এতক্ষণে কিন্তু আমার সুজিগুলো বেশ ভালোভাবে স্টিম হয়ে গিয়েছে। দেখুন এরকম একটা ছুরি ঢুকিয়ে দেখলাম, গায়ে কিন্তু কিছুই লাগছে না, বেশ ভালো নরম নরম হয়ে গিয়েছে। তো এই অবস্থাতে আমি নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। আর ততক্ষণে কিন্তু কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল, কারি পাতা, সর্ষে ফোড়ন আর একটুখানি ছোলার ডাল আর তিল দিয়ে দিয়েছিলাম, সাদা তিল। তো তিলটা দিতে গিয়ে না আমার হাত থেকে একটু বেশি পরিমাণে তিল পড়ে গিয়েছিল, তো আপনারা চাইলে কিন্তু অল্প একটু তিলও দিতে পারেন। তো বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি, তারপরে এই বলগুলোকে দিয়ে দিয়েছি, অল্প একটু নুন দিলাম আর এটাকে উল্টে পাল্টে এই যে ফোড়নটা আছে ফোড়নের মধ্যে মিশিয়ে নিলাম। তো বেশ কিছুগুলো বল আমি তুলে রেখে দিলাম, আর কিছুটা বলের মধ্যে এরকম আমি সস মিশিয়ে দিচ্ছি যাতে খেতে একই রকম না লাগে। তো দেখলাম অনেকগুলো বল হয়ে গিয়েছে, তো ভাবছি এর মধ্যে কিছুটা তুলে হাজব্যান্ডের জন্য রেখে দেবো আর কিছুটা আমরা খাবো। হ্যালো সবাইকে, এখন প্রায় 11টা মতো বাজে। যা বিভৎস গরম পড়েছে। আজকে অনেক দিন পরে ক্যামেরার সামনে এলাম। কেন বলুন তো, আজকে আমি আইব্রো করেছি, প্রায় 4-5 মাস পরে আইব্রো করলাম আমি। নিচে একজন এসেছিলো আইব্রো করাতে, তো ওরা আমাকে ডাকলো, বলেই রেখেছিলাম আগে থেকে যে যখন আসবে আমাকে একবার বলে দেওয়ার জন্য। সময় তো পাই না যাওয়ার জন্য, তাই গিয়েছিলাম করার জন্য। আর মেয়েকে ওদের বাড়িতে একটুখানি জন্য ছেড়ে এসেছি, ততক্ষণের জন্য একটু ডাল ভাত রান্না করে দেবো, কারণ কালকের কিছু তরকারি রয়েছে, আজকে আর রান্না করব না। বাড়ির সামনেটা আজকে ক্লিন করার দিন রয়েছে, তাই ভাবছি আজকে সামনেটা একদম ক্লিন করে ফেলি আর তার সাথে টুকটাক একটু রান্না করে ফেলি। সময়ের সাথে সাথে জীবনের অনুভূতিগুলোও পাল্টে যেতে থাকে। আগে মনে হতো সুখী হওয়ার জন্য অনেক কিছু জিনিসের প্রয়োজন পড়ে, কিন্তু এখন যখন মাথার উপরে অনেক বড় বিপদ এসে দাঁড়িয়েছে, তখন মনে হয় সত্যি কথা সুখী হতে গেলে কিন্তু খুব একটা বেশি জিনিসের প্রয়োজন পড়ে না।
ব্যালকনিটা ক্লিন করার আগে ওদিকে কিন্তু ডালটা সেদ্ধ করতে বসিয়ে এসেছি, একটু গাজর আর টমেটো দিয়ে। শুনেছি প্রেশার কুকারে ডাল সেদ্ধ করতে দিলে যদি তার মধ্যে একটু তেল দিয়ে দেওয়া যায় তাহলে নাকি প্রেশার কুকার থেকে ডাল আর বাইরে ছড়িয়ে পড়ে না। তো এই টিপসটা কিন্তু আমি আগেও অনেকবার অ্যাপ্লাই করেছি, কিন্তু মাঝে মধ্যে এটাতে ফেলও হয়েছি। তো আজকে আরেকবার করে দেখলাম, কারণ এই প্রেশার কুকার থেকে ডাল যদি বাইরে ছড়িয়ে পড়ে না, এই জিনিসটা আমার কাছে বড্ড বেশি বিরক্তকর লাগে। তো সেই কারণে কিন্তু একটু তেলও দিয়ে এসেছি। আর দিকে কিন্তু আজকে গাছগুলোকে একটু স্নান করিয়ে দিলাম। মাঝে মধ্যে এরকম গাছগুলোকে বাথরুমের মধ্যে এনে স্নান করিয়ে দিয়ে থাকি। যেহেতু এই কাজটা করতে বেশ খানিকটা সময় লাগে, তাই সব সময় আর করে উঠতে পারি না, তাই এটার কোনো পার্টিকুলার রুটিন নেই। তবে যখনই দেখি গাছগুলোর একটুখানি মন খারাপ হয়েছে ওদেরকে নিয়ে স্নান করিয়ে দিই। তাই আজকে এই কাজটাই করে ফেললাম, কারণ মাঝখানে বেশ কিছুদিন বাড়ি থাকবো না, এদের তো যত্ন সেরকমভাবে হাজব্যান্ড নিতে পারবে না, তাই ভাবলাম একদম স্নান করিয়ে ওদেরকে একটুখানি খুশি করিয়ে দিয়ে যাই। বিয়ের পরে যখন নতুন নতুন এই সংসারে পা দিয়েছিলাম আর একা হাতে সংসারটাকে ধরতে শিখছিলাম, তখন কিন্তু এই গাছগুলো আমাকে অনেক বেশি শান্তি দিয়েছে মনে। যখন পাশে কেউ থাকতো না তখন কিন্তু এই গাছগুলো থাকতো। আর ঠিক সংসার করার 1.5 বছর পরে যখন এই গাছগুলোকে আমাকে ছেড়ে যেতে হয়েছিল, ভীষণ কষ্ট পেয়েছিলাম। সেই কষ্টে প্রায় 2 বছর মতো না আর গাছে হাত দিইনি। শুধু মনে হতো যদি আবারও কোথায় ট্রান্সফার হয়ে যায় আর এদেরকে যদি না নিয়ে যেতে পারি তাহলে আমি আবার সেই কষ্টটা পাবো। এই কষ্টটা নিজেকে না দেওয়ার জন্য গাছ লাগাতাম না। তবে এখানে এসে মনে হলো জীবনে সব কিছু রয়েছে, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো আমার জীবনে নেই। তাই টুকটুক করে গাছ লাগানো শুরু করলাম। এই গাছগুলো বলতে পারেন প্রায় 1 থেকে 1.5 বছরের কালেকশন আমার। কিছু কিছু গাছ না আমার বাবার বাড়িতে দেওয়া ছিল, সেখান থেকে আবার বয়ে বয়ে এনেছি। মানে ওই বিয়ের সময় যে গাছগুলো, সেগুলো কিন্তু আমার কাছে এখনও রয়েছে। আমার মা প্রত্যেকটা গাছকে ভীষণ যত্ন করে গুছিয়ে রেখেছে। বাবার বাড়ি গেলে গাছগুলোকে দেখলে এখনও সেই পুরোনো দিনগুলো মনে পড়ে যায়, যে কোন গাছটা আমি পছন্দ করে কিনেছিলাম বা কোন গাছটা আমার হাজব্যান্ড পছন্দ করে কিনেছিল। ওই যে বললাম একটু আগে যে জীবনে খুশি হওয়ার জন্য কিন্তু খুব একটা বেশি জিনিসের প্রয়োজন নেই, সেটা কিন্তু সংসার করার পরে আমি বুঝেছি। একটা সদ্য বিবাহিত মেয়ে যখন নতুন সংসারে আসে তখন কিন্তু চোখে অনেক স্বপ্ন নিয়ে আসে, কিন্তু সংসারে যত বেশি দিন গড়ায় সেই মেয়েটা কিন্তু ধীরে ধীরে বুঝতে পারে তার সেই স্বপ্নগুলো কোথাও সে ভুলে যাচ্ছে। আর তখনই আমার মনে হয় সেই মেয়েগুলো না সংসারে ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করে। সেরকমই আমার কাছে আমার এই ছোট্ট 2 কামরা সংসারে এই সবুজ সবুজ গাছগুলো আর আমার ছোট্ট সেই অ্যাকোয়ারিয়ামটা আর আমার ঠাকুরের সিংহাসন, আমার রান্নাঘর আর আমার প্রিয় 2 মানুষ, এরাই কিন্তু আমার বেঁচে থাকার তাগিদ। এদেরকে দেখেই আমি সংসারে বেঁচে আছি আর এদেরকে দেখেই কিন্তু আমি সংসারে টিকে রয়েছি। তো যাই হোক, আপনাদের সাথে কিন্তু আজকে অনেক কথা বললাম, আর কথা বলতে বলতে কিন্তু ওদিকে আমার ব্যালকনিটাও খুব সুন্দরভাবে ক্লিন হয়ে গেল। ততক্ষণে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন ফ্যানটাকে গলাতে দিয়ে আমি এই জানলাগুলোকে ভালো করে মুছে নিচ্ছি। ওই যে রাস্তার পাশে জানালা থাকার কারণে কিন্তু প্রত্যেক দিনই ধুলোবালি জমতে থাকে, আর প্রত্যেক দিনই আমি হাতে এরকম একটা কাপড় নিয়ে এটাকে পরিষ্কার করে থাকি। অনেকের কাছে ফ্ল্যাট বাড়ি নাকি আবার নিজের বাড়ি হয় না। বিয়ের পরে পরে এই কথাটা আমি কোথাও শুনেছিলাম যে ভাড়া বাড়ি বা ফ্ল্যাট বাড়ি নাকি নিজের বাড়ি হয় না। যতক্ষণ না নিজের বাড়ি হচ্ছে ততক্ষণ নাকি সেটা নিজের সংসার বলা যায় না। তবে এই ধারণাটা আমার মনে একদমই নেই, তাহলে হয়তো আজকে সংসারটাই করে উঠতে পারতাম না। বিয়ের পরে আমি নিজের জীবনে একটা প্রায়োরিটি লিস্ট ঠিক করেছিলাম, যার মধ্যে এই সংসারটা কিন্তু সবার আগে ছিল আমার কাছে। তো সেটাকেই গুছিয়ে ভালোভাবে করার চেষ্টা করি। সেই জন্য ভাড়া বাড়ি হলেও প্রত্যেকটা কোণাকে আমি খুব সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি নিজের সাধ্য অনুযায়ী। হয়তো খুব একটা বেশি দামি দামি জিনিস নেই, তবে যা রয়েছে সেটাকে আমি মেনটেন করে ভালোভাবে পরিপাটি করে রাখার চেষ্টা করি। যাই হোক, এদিকে কিন্তু এখন আমি বেডসাইড টেবিলের যে জায়গাটা রয়েছে সেটাকে গুছিয়ে নিচ্ছি। ওই যে সাদা বাস্কেটটা দেখলেন, ওর মধ্যে সমস্ত ধরনের মেডিসিন রেখেছি। আর একটা হলুদ রঙের যে কাভারটা রয়েছে ওটা হলো মোবাইলের কাভার। ওর মধ্যে টুথপিক, এয়ারবাড এই সমস্ত জিনিসপত্র রেখেছি, আর কিছু টিস্যু পেপার। আর ওই লাল রঙের যে বক্সটা দেখলেন ওর মধ্যে সমস্ত টুকিটাকি স্টেশনারি জিনিসপত্রগুলো রয়েছে। তো ওটাকে গুছিয়ে নিয়ে এখন আমি এই কুলারটাকে ভালো করে মুছে নিচ্ছি। প্রত্যেক দিনই কুলার চলার পরে সকালবেলা দেখছি কুলারের এই যে অংশগুলো এখানটা কালো কালো ময়লা জমে যাচ্ছে, কারণ কুলারের পেছনে না একটা শেড দেওয়া থাকে, যার ফলে কুলারের ভেতরে ময়লা ঢুকতে পারে না। কিন্তু কিছুদিন ধরেই না ওই শেডটাকে লাগাতে পারছি না, কোনো কারণে খুলে যাচ্ছে, মেয়ে মাঝে মধ্যে টেনে দিচ্ছে। তো সেই কারণে কুলারটা প্রত্যেক দিনই এরকম ময়লা হয়ে যাচ্ছে। স্নানের সময় কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে হাতে ধুয়ে দিয়েছি। আর আজকে যেহেতু খুব গরম পড়েছে তাই জানালাতে না এরকম ভিজে জামা কাপড়কে মিলে দিচ্ছি। যেদিন করে খুব গরম পড়ে সেদিনে যখন আমি জামা কাপড় কাচি সেটাকে কিন্তু খুব একটা বেশি নিগড়াই না, মোটামুটি অল্প একটুখানি জল ঝরিয়ে নিয়ে তারপরে জানালাতে মিলে দিই।
আর জানালাটা পুরোপুরি না লাগিয়ে অল্প একটুখানি খুলে রাখি আর এরকম একটা পর্দা দিয়ে দিই। যেদিনে করে গরম পড়ে সেদিনে করে কিন্তু দুপুরবেলা পর্দাটাকে টেনে দিই। আর একটা বাটিতে করে এরকম একটু বরফ জমিয়ে রাখি আর কুলার চালিয়ে তার মধ্যে রেখে দিই। এতে করে কিন্তু রুমটা ভীষণ পরিমাণে ঠান্ডা হয়। আর গরমের সময় কি হয়, এরকম ধরনের যদি ব্ল্যাক আউট কার্টেন লাগানো যায় তাহলে কিন্তু দেখা যায় কি রুমটা অনেক বেশি ঠান্ডা থাকে। আপনারাও চাইলে কিন্তু এই টিপসটা ফলো করে দেখতে পারেন। যদিও এই সময় তো খুব বৃষ্টি হচ্ছে, কিন্তু যখন গরম পড়বে তখন কিন্তু অবশ্যই এই টিপসটা ফলো করে দেখবেন, রুম খুব ঠান্ডা থাকে। হাজব্যান্ড ফিরে আসার পরে এখন খাবারটা নিয়ে বসে গিয়েছি। সয়াবিন আলুর তরকারিটা কালকে ছিল, ডাল করেছি আর একটু বেসনের বড়া করেছি। আর একটু পরেই না, যে পার্লারের মেয়েটা রয়েছে ওর কাছে একটুখানি হেয়ার কাট করব, তো ওকে বাড়িতে ডেকেছি। সেই কারণে সোফাটাকে একটুখানি ঝাড়াঝুড়ি করে একদম পরিপাটি করে গুছিয়ে রেখে দিলাম। আর তার সাথে বিকেলের ঘরটাও একদম ঝাড়ু দিয়ে নিচ্ছি। তাহলে চলুন, আজকের মতো কিন্তু আপনাদের থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। তাহলে আজকের মতো টাটা।